ক্লাস। এর আগে আমরা তোমাদের সাথে একটি ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। তো তারপরে অনেক শিক্ষার্থী চেয়েছিলে যে কমপক্ষে একটি ক্লাস করে দেখতে, তার জন্য আজকে তোমাদেরকে প্রথম ক্লাসটি আমরা একদম পাবলিকলি নিচ্ছি, একদম ফ্রি ক্লাস নিচ্ছি। আগামী ক্লাস থেকে একদম প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের যুক্ত হতে 4-5 মিনিট দেরি হয়ে গিয়েছে। আমরা ক্লাস শুরু করব, তার পূর্বে তোমাদের ভিডিও অডিও সব কিছু ঠিক আছে কিনা আমরা একটু জেনে নিতে চাই। আমরা আজকে ফ্রি ক্লাস হলেও প্রথম একদম ফুল কোর্সে যেভাবে ক্লাস হয় সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো দ্রুত জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করছো এবং সব কিছু ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছ কিনা, এবং জুম লিঙ্ক যারা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যাতে সবাই জুমে জয়েন করে মাইক্রোফোন বন্ধ করে থাকো। আমরা লাস্টের দিকে অর্থাৎ ক্লাসের লাস্ট 5 মিনিট অর 10 মিনিট তোমাদের সাথে সরাসরি কথা বলে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, এখন সব কিছু ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। তোমরা যদি মনে করো সব কিছু ঠিক আছে আমরা ক্লাসটি শুরু করতে চাই। একটু টেকনিক্যাল সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক মতো দেখতে শুনতে পাচ্ছ কিনা। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। খুলনা থেকে ক্লাস করছো, চিটাগং থেকে ক্লাস করছো, দিনাজপুর থেকে ক্লাস করছো। যারা এখনও জুম লিঙ্ক পাও নাই তারা গ্রুপে জুম লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে বা কমেন্টও জুম লিঙ্ক দিয়ে দিচ্ছে। আমরা লাস্টে 10 মিনিট তোমাদের সাথে কথা বলবো। আজকে দেখো, আজকে তোমাদের সাথে যে ক্লাসটি হওয়ার কথা এটি কিন্তু বলা চলে ফ্রি ক্লাস না, এটি পেইড কোর্সের ক্লাস। কিন্তু সবাই যারা গতদিন ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকের দাবি ছিল একটি ক্লাস আমরা করে দেখতে চাই। তো আমরা এই জন্যই আজকে পাবলিকলি ক্লাসটি নিচ্ছি, আদারওয়াইজ এই ক্লাসটি নেওয়া হতো না। আগামী দিন থেকে আমাদের প্রাইভেট যে গ্রুপ, পেইড গ্রুপ, এই গ্রুপেই ক্লাস নেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে তোমরা যুক্ত আছো সবাই, বা যারা যুক্ত আছো তারা তো ওখানে কোনো প্রশ্ন করতে পারবে বা অফিসে ফোন করেও কথা বলতে পারবে। ওকে, আমরা সাধারণত ফ্রি ক্লাসগুলো বা ওরিয়েন্টেশন ক্লাসগুলো একটু অন্যরকম হয়, বাট আমরা আমাদের রেগুলার ক্লাসই নিব। আমরা একদম ক্লাসে এই ফিল্ডটাই নিতে চাইবো যে আমরা পেইড ব্যাচে ঠিক কীভাবে ক্লাস নিব, যেই গতিতে যেই স্পিডে ক্লাস নিব। আসলে ফ্রি ক্লাসগুলো মূলত মোটিভেটেড করার জন্য নেওয়া হয়, বাট আমরা ওইরকম ক্লাস নিতে যাচ্ছি না। আমরা চাচ্ছি রেগুলার যে পড়াশোনা হয় এই পড়াশোনা ক্লাসগুলো নিতে। তো কথা না বাড়িয়ে যদি সব কিছু ঠিক থাকে একটু কষ্ট করে তোমরা জানাও আমাকে কমেন্টের মাধ্যমে। যারা যুক্ত হচ্ছ তারা ক্লাসটি একটু শেয়ার করে দাও, বা যারা আমাদের এখানে ক্লাস করতে চায় তাদেরকে একটু মেনশন করো। তোমাদের সাথে মাইক্রোফোন অন করে জুমে কথা হবে কখন বলো তো? লাস্ট 5 অথবা 10 মিনিট। আচ্ছা, যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে সাইকেলটি চালু করেছি এখানে আমরা মূল চ্যাপ্টার রেখেছি একটা, গুণগত রসায়ন। তোমরা নিশ্চয়ই জানো যে গুণগত রসায়ন হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, এটা পড়তে অনেকগুলা ক্লাস দরকার। এছাড়া আমরা 2টা বেসিক চ্যাপ্টার টপিক রেখেছি। একটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। সাধারণত শিক্ষার্থীদের জৈব রসায়নের প্রতি অনেক ভয় থাকে, মূলত এই ভয়টা থাকে তাদের জৈব রসায়নের বেসিক না থাকার কারণে। আমরা নামকরণের যে বইটি তোমাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছি কুরিয়ারের মাধ্যমে, এবং যে ক্লাসগুলো নিব তার মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের জৈব রসায়নের যে বেসিক সেটা ডেভেলপ করতে চেষ্টা করব। এবং আমি আরও ভালো করে জানি যে আমি এসএসসি লেভেলের যত শিক্ষার্থী আমার কাছে না পড়ে ইন্টারমিডিয়েট পড়তে আসে তাদের একটা মেজর পোর্শন শিক্ষার্থী, আমি বলছি না সবাই, মেজর পোর্শন শিক্ষার্থী অজৈব যৌগের নামকরণ কখনো শিখে আসে না, তারা সবসময় মুখস্থ করে আসে, অর্থাৎ বেসিক আইটেমগুলো মুখস্থ করে আসে। এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে ওই বেসিক আইটেমগুলো কীভাবে ক্লিয়ার করে দেওয়া যায় আমরা সেই পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে তোমাদের কেমিস্ট্রির প্রতি যে ভয় এই ভয়টা অনেকটা দূর হয়ে যায়। আমরা সায়েন্সের গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে 3টা সাবজেক্টকে মানুষ হচ্ছে একটু বেশি কঠিন মনে করে। একটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। আমরা বলছি না অন্য সাবজেক্টগুলো কম গুরুত্বপূর্ণ, কিন্তু মাথায় রাখতে হবে কেমিস্ট্রি কিন্তু ফিজিক্স এবং ম্যাথের থেকে অনেক সহজ। বাট অনেক শিক্ষার্থী মনে করে এটা কঠিন। কেন কঠিন মনে করে? কারণ তাদের ফাউন্ডেশনে কিছু প্রবলেম থাকে, আর যাদের ফাউন্ডেশন ভালো থাকে তারা কেমিস্ট্রিকে সহজই মনে করে। আমরা তোমাদেরকে সাইকেল 1-এ এমন একটা ফাউন্ডেশন দিব যাতে একাডেমিক এবং অ্যাডমিশন টেস্টের পড়া বুঝতে তোমার যাতে অনেক হেল্প হয় এবং কেমিস্ট্রির প্রতি যে ভীতি এটা দূর হয়ে যায়। আমরা মোটামুটি 30টা ক্লাসের মাধ্যমে তোমাদের এইটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আরও বেশি ক্লাস লাগে আমরা আরও নেওয়ার চেষ্টা করব, যদি তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকো। বাকিটা বুঝতেই পারবে ক্লাস করার পর। ওকে, ধন্যবাদ। সব ঠিক আছে, গ্রুপ লিঙ্ক দেন। আচ্ছা, কমেন্টে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে রিপ্লাই দিবে। হ্যাঁ, কমেন্টে আমাদের টিম মেম্বাররা রিপ্লাই দিবে যদি তোমাদের গ্রুপ কমেন্ট করো, তো টিম মেম্বাররা তোমাদেরকে রিপ্লাই দিবে। রিপ্লাইয়ের মাধ্যমে তোমরা তোমাদের সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। আবার সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। আবার সব কিছু ঠিক আছে কিনা আবার একটু জানিয়ে দাও। ওকে, অনেকেই জয়েন করে ফেলছো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করতে চাই এই মুহূর্তে, আর দেরি করতে চাই না।
ওকে, গুণগত রসায়ন নিয়ে কথা বলি আমরা। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সাইকেল 1-এ কি পড়ানো হবে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমেই আমরা খেয়াল করো, আমাদের গুণগত রসায়ন নিয়ে একটু কথা বলি আমরা। প্রথমে আমরা ক্লাস শুরু করছি গুণগত রসায়ন দিয়ে। গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা না, এই চ্যাপ্টারটা বেসিক তৈরিতে অনেক হেল্প করবে এবং এই চ্যাপ্টারটা শিক্ষার্থীদের একটু টাইম নিয়ে পড়া উচিত, কারণ এই চ্যাপ্টারটার উপর ভিত্তি করে অন্যান্য চ্যাপ্টারের অনেক তথ্য আছে যেটা এই চ্যাপ্টারে দরকার হয়। এখন চলো আমরা যেটা নিয়ে আসলে বেশি বলতে অভ্যস্ত, যে আসলে পরীক্ষায় এই গুণগত রসায়নের অধ্যায়ের প্রভাবটা কতটুকু। ধরো বোর্ড পরীক্ষা হচ্ছে, আমরা যদি বোর্ড পরীক্ষা নিয়ে কথা বলি, 8টা সিকিউ থাকে। সিকিউ থাকে 8টা, মোস্টলি 8টার ভিতরে 3টাই থাকে হচ্ছে তোমার গুণগত রসায়ন থেকে। তাহলে 8টার ভিতরে 3টা, আর এমসিকিউ থাকে প্রায় 25টার মধ্যে 60টার মতো। এই যে এটা 6টা 7টা হতে পারে, 1টা 2টা প্লাস মাইনাস হতে পারে, বাট সিকিউ কিন্তু মোটামুটি 3টাই থাকে ফিক্সড। তো এটা 8টার ভিতরে 3টা। অনেকের ক্ষেত্রে আবার যারা মনে করবে গুণগত রসায়ন থেকে আমি 3টা সিকিউ উত্তর দিব, তাদের জন্য 5টার ভিতরে 3টাই কিন্তু গুণগত রসায়ন থেকে উত্তর দিতে পারবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, 8টার ভিতরে 3টা মানে প্রায় কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি পার্সেন্টেজ করলে কত হবে, 35%-এর ওপরে হবে। 35, আর এটা হবে প্রায় 60%। তাহলে গুণগত রসায়ন থেকে সিকিউ বোর্ডে 35% অথবা 60% তুমি উত্তর করতে পারবে পুরো প্রথম পত্রের। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো এই অধ্যায় কেন সময় আমরা বেশি দিতে চাই। এবং এমসিকিউ 25টার ভিতরে 60টা, তার মানে প্রায় 30% এমসিকিউ কিন্তু এই অধ্যায় থেকে পেয়ে যেতে পারো তুমি। তো যাই হোক, আমরা বুঝতে পারছি আমাদের এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। আমরা যখন কোনো অধ্যায় পড়ব, একটা বিষয় মাথায় রাখতে হবে, এইচএসসিতে বোর্ড বই কিন্তু অনেকগুলো রাইটারের আছে, বাট একটা বোর্ড বই পড়েই কিন্তু স্টুডেন্টরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভর্তি পরীক্ষায় প্রিপারেশান নিতে পারে, বাট সিলেবাস কন্টেন্ট তো সেম, শুধু রাইটারটা ভিন্ন। কিন্তু একটা বোর্ড বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। কিছু পড়া আছে মেডিকেলের জন্য, কিছু পড়া আছে বোর্ডের জন্য, কিছু পড়া আছে ভর্তি পরীক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কিছু পড়া আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এবং কিছু পড়া আছে কমন। এই কমন পড়াটাই কিন্তু মোটামুটি 70 থেকে 80%, বাকি 20% পড়াগুলো কিন্তু আনকমন পড়া। তো যার লোড নেওয়ার ক্ষমতা আছে সে হয়তো পুরোটাই পড়বে, বাট লোড নেওয়ার পুরোটার ওপর ক্ষমতা আছে এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু আসলেই খুবই কম। আর ইন্টারমিডিয়েটে তোমরা নিশ্চয়ই জানো টাইম অনেক কম থাকে, সো একটা গাইডলাইন প্রয়োজন তোমার যে কি পড়বো কি বাদ দিব। দেখো, যে স্টুডেন্ট 8টার ভিতরে 8টা সিকিউ কমন পেলো কিন্তু আধা কমন পেলো, পরিপূর্ণ উত্তর করতে পারে না। আর আরেকজন হচ্ছে 5টাই কমন পেলো, 8টা কমন পেলো না, কিন্তু 5টা সে পরিপূর্ণভাবে লিখতে পারলো। তাহলে যে 5টা কমন পেলো তার কিন্তু পরীক্ষার নাম্বারটা কি আসবে, ভালো আসবে। ভর্তি পরীক্ষাও তাই, তুমি যদি কোনো জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকে তাহলে তোমার কিন্তু নেগেটিভ মার্কিং হতে পারে, আর যদি ক্লিয়ার ধারণা থাকে তখন এটা তোমার পজিটিভ মার্কিং হবে। তো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে সব টপিক সম্পর্কে একদম ডিপলি ক্লিয়ারলি পড়তে গেলে তোমার জন্য অল্প সময় এটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে। সো এখানে চমৎকার গাইডলাইন প্রয়োজন, কোনটা পড়বো না। আমরা প্রতিটা টপিকের মধ্যে তোমাদের এই গাইডলাইনগুলো দিয়ে দিব। একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই যেটা মনে করেন যে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। অনেক মানুষ বা অনেক স্টুডেন্ট কিন্তু তার ভালো লাগা থেকে গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করে, যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইটা আমার কাছে মনে হচ্ছে আসতে পারে। তোমরা যেমন দেখবা 9-10-এ আমি তোমাদের একটা কোশ্চেন করি, 9-10-এ দেখবা যে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু মনে করে 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে 11 নম্বর চ্যাপ্টার থেকে, বা 6 নাম্বার থেকে বেশি কোশ্চেন আসে। আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি সব থেকে বেশি কোশ্চেন 6 বা 11 থেকে অনেক সময় আসে না, অন্য চ্যাপ্টার থেকে আসে। কে বলতে পারে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে? কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মনে করে 6 বা 11 থেকে বেশি কোশ্চেন হয়। কেন মনে করে? তার এটা মনে হয়। তো মনে হওয়া বা না হওয়া দিয়ে আসলে কিছু যায় আসে না, দেখতে হবে এক্স্যাক্টলি স্টাডি করে যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন হয়, কোন জায়গা থেকে কী ধরনের কোশ্চেন হয়, কিভাবে পড়লে আমি ভালো করতে পারবো। তো আমরা তোমাদেরকে আগামী ক্লাসগুলোতে একটা স্টার্ট বুক দেখাবো, যেটা আমরা আগে পাবলিকলি দিতাম, এখন দেই না। তো এই স্ট্যাটিস্টিক দেখে তোমাদেরকে আমরা ঠিক প্রশ্ন ব্যাংক যা বলে যে আসলে কোন টপিক গুরুত্বপূর্ণ এবং কোন টপিক গুরুত্বপূর্ণ না, এবং কোনটা কিভাবে পড়া উচিত, কোনটা কতটুকু ডেপথে গিয়ে পড়া উচিত, আমরা তোমাদের পড়ানোর পাশাপাশি এই গাইডলাইনগুলো কিন্তু দিয়ে দিব। একটা স্টুডেন্ট ভালো করতে হলে তার বেসিক ক্লিয়ার থাকতে হয়, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়,
এবং একটা প্রপার গাইডলাইনও কিন্তু পেতে হয় এবং স্টুডেন্টকে প্রচুর পরিশ্রম করতে হয়। শুধু পরিশ্রম করলে হবে না, গাইডলাইনও দরকার এবং বেসিক ক্লিয়ারের পাশাপাশি তার কনসেপ্টটাও ক্লিয়ার দরকার। তাহলে আমরা যে ব্যাপারটা বলছি যে আমরা আমাদের ক্লাসে প্রথম ক্লাসেই কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি, যে গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করতে চাই। প্রথমত আমরা বেসিক এনসিওর করব, এটা এখন সবার থাকে। শুধু বেসিক দিয়ে চান্স হবে না, যে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে হবে, তাহলে চান্স হবে। বেসিক এখন মোটামুটি সবার থাকবে, যার বেসিক থাকবে না সে আগাতেই পারবে না। তাহলে বেসিক থাকবে, যাদের বেসিক নাই বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। বেসিক ক্লিয়ারের পাশাপাশি আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। এক কথায় একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করার চেষ্টা করব। এখন সব বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করা সম্ভব না, তাই কোনটা কি জন্য পড়ব, কোনটা বোর্ডের জন্য পড়ব আর কোনটা ভর্তি পরীক্ষার জন্য, কোন ভর্তি পরীক্ষার জন্য পড়ব, তার একটা স্ট্যাটিস্টিক বেসড গাইডলাইন দিয়ে দিব। যে গাইডলাইনটা সবাই দেয়, কিন্তু কেউ কেউ বুঝে শুনে দেয় আর কেউ কেউ মন গড়া গাইডলাইন দেয়। মন গড়া গাইডলাইনে কিন্তু সফলতা নাও আসতে পারে। আর 3 নাম্বার বিষয় হচ্ছে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই 3টা বিষয়ের সমন্বয়ে কিন্তু আমরা বোর্ড এবং ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো। তো 3টা লক্ষ্য নিয়ে আমরা আগাই। গাইডলাইন সেশন থাকবে মাঝে মধ্যেই। আমাদের আপাতত বেসিক নিয়ে কিছু কাজ করা দরকার, পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করব, আর গাইডলাইন তো থাকছেই। দেখো আমরা চলে যাই প্রথমেই আমরা এই গুণগত রসায়ন অধ্যায়টাকে 4টা পর্বে ভাগ করেছি। আমরা সেটা নিয়ে কথা বলি। গুণগত রসায়ন অধ্যায়টাকে আমরা 4টা পর্বে ভাগ করেছি। কোন পর্বে ভাগ করেছি একটু তোমাদেরকে দেখাই। কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে গুণগত রসায়ন অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়কে আমরা 4টা পর্বে ভাগ করেছি। দেখো এখানে প্রথম পর্বটা হচ্ছে পরমাণুর গঠন, অর্থাৎ আমরা যেটা পড়বো এখন। এখানে মূলত রাদারফোর্ড মডেল, বোর মডেল এবং মূল কণিকা নিয়ে আলোচনা হবে। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সুযোগ আছে। বোর্ড এবং ভর্তি পরীক্ষা তো বেশ খানিকটা কোশ্চেন হয়। কী কী কোশ্চেন হয় আমি এই টপিকটার লাস্টের দিকে তোমাদের এই কোশ্চেনগুলো প্রপারলি সলভ করে দেব। তো প্রথমে এই পরমাণুর গঠন সম্পর্কে তোমরা 9-10-এর 3 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছো, তাই এখানকার প্রায় 70 থেকে 80 ভাগ পড়া তোমার 9-10-এর মতোই। 70 থেকে 80% পড়া 9-10-এর মতোই। তো নতুন কিছু আলোচনা করব আমরা, এবং এই 70 বা 80 ভাগ পড়া যেটা তোমরা 9-10 থেকে জেনে আসছো, সেটা হতে পারে তোমরা ভালো করে জেনে আসছো, হতে পারে তোমরা অনেকটা মুখস্থ করে আসছো। নিশ্চয়ই মুখস্থ করে অনেক বেশি দূর আগানো যাবে না, বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো তোমরা আসলেই মুখস্থ করেছো নাকি বুঝো, আমরা ওই ব্যাপারটাও কিন্তু এনশিওর করার চেষ্টা করব। তো আমরা চলে যাই আলোচনায়, আর কথা না বাড়িয়ে, যে এই পরমাণুর গঠন রিলেটেড যে পড়াগুলো আছে সে পড়াগুলো আজকে একদম শুরু থেকে আলোচনা করা শুরু করি। তো চলো প্রথমে আমরা পরমাণুর ইতিহাস নিয়ে কথা বলবো। পরমাণুর ইতিহাস নিয়ে কথা বলবো। পরমাণুর ইতিহাস নিয়ে কথা বলবো। আচ্ছা, খেয়াল করো, এখানে আমি একটু নর্মাল পড়ানোর চেষ্টা করছি শুরুতে। এই দেখো, অনেকগুলা আমরা দার্শনিকের কথা দেখতে পাচ্ছি, অনেকগুলা দার্শনিকের ছবি দেখতে পাচ্ছি। ডেমোক্রিটাস, তারপর হচ্ছে লুসিফাস এবং কি আচার্য কনাদ। এর মধ্যে আমাদের এই পরমাণুর ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হচ্ছে ডেমোক্রিটাস। তিনি একজন দার্শনিক। দার্শনিক আর বিজ্ঞানীর মধ্যে পার্থক্য কি? দার্শনিকরা আসলে তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে একটা মন্তব্য করেন, বাট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই মন্তব্যগুলো করেন। তাদের নিজেদের জীবন দর্শন থেকে তারা এই মন্তব্যগুলো করেন। কিন্তু বিজ্ঞানীরা যে কোনো সিদ্ধান্ত নেন পরীক্ষা নিরীক্ষা করে। হতে পারে তাদেরও ভুল থাকতে পারে, বাট যা কিছু বলেন তারা কি নিয়ে বলেন? পরীক্ষা নিরীক্ষা করে বলেন। তোমরা 9-10-এর বইয়ে পড়ে আসছো এরকম যে খ্রিস্টপূর্ব 380 অব্দে, এটা 9-10-এর বইয়ে ছিল। কিন্তু বর্তমান ইন্টারমিডিয়েট বইগুলোতে কোনো বইয়ে লেখা থাকে 400, কোনো বইয়ে লেখা থাকে 500 অব্দে। যেহেতু এটা খ্রিস্ট সাল গণনার পূর্বের ঘটনা, তাই এক এক বই এক এক রকম পাওয়া যায়। ধরে নিলাম যে 400 থেকে 500 অব্দের মধ্যে কোন একটা সময়ে আমাদের বিখ্যাত দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম অ্যাটম নামকরণ করেন। তাহলে পরমাণু নামকরণ করলেন কে? বিজ্ঞানী না, গ্রিক দার্শনিক কি? ডেমোক্রিটাস। অর্থাৎ তিনি বলেন প্রত্যেক পদার্থের মধ্যে একটা অবিভাজ্য কণা আছে যার নাম অ্যাটম তথা কি? পরমাণু। এখন যেটা মূল প্রবলেম হলো যে তিনি যে অবিভাজ্য কণার কথা বললেন, এই কথাটাকে অনেক বিজ্ঞানী বা দার্শনিক সমর্থন করলেন, আর অনেক বিজ্ঞানী বা দার্শনিক এটাকে সমর্থন করলেন না। যেমন ভারতীয় কিছু বিজ্ঞানী আছেন যারা এটাকে সমর্থন করলেন, আর অপরপক্ষে অ্যারিস্টটলের মতো বড় দার্শনিক এটাকে সমর্থন করলেন না। এটা নিয়ে ডিবেট চলতে থাকে, কিন্তু কেউ তো পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারে না, সবাই শুধু মন্তব্যই করে, যেহেতু তারা দার্শনিক। তাই এটা নিয়ে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। এরপর 1803 সালে
একজন ইংল্যান্ডের স্কুল শিক্ষক যার নাম হচ্ছে জন ডাল্টন, যার নাম হচ্ছে জন ডাল্টন। কত সাল হবে? 1803 সাল। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি পরীক্ষার মাধ্যমে পরমাণু আবিষ্কার করে ফেলেন। আমি যে কথাগুলো বলছি প্রতিটা কথা কিন্তু এক একটা ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষার এমসিকিউ, হ্যাঁ, মাথায় রাখতে হবে। এবং অনেকের ধারণা ক্লিয়ার না, এই জন্য আমি এটা পড়াচ্ছি। হ্যাঁ, শুরু থেকে একদম যদি স্ট্রং ধারণা নিয়ে আমরা এগোই তাহলে আমাদের পড়াটা সুবিধা হবে। তাহলে কত সালের ঘটনা হলো? 1803 সাল। কে পরমাণু আবিষ্কার করলেন? বিজ্ঞানী জন ডাল্টন। তো এখন এই দেখো, খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে এই 1803 সাল, এই সময়কালটা প্রায় 2200 বা 2300 বছর। কতদিন চিন্তা করো। এতদিন ধরে একটা প্রস্তাবিত তত্ত্ব, যেটা নিয়ে মানুষ কেউ সমর্থন করে কেউ সমর্থন করে না, ডিবেট চলছিল, এই ঘটনার পরীক্ষামূলক প্রমাণের মাধ্যমে সমাধান করে দিলেন কে? বিজ্ঞানী জন ডাল্টন। তো জন ডাল্টন যখন এটা নিয়ে সমাধান করে দিলেন, তখন তাকে মানুষজন বলল যে তুমি হচ্ছ আধুনিক রসায়নের জনক। তাহলে আমরা নোট করব, আধুনিক রসায়নের জনককে বিজ্ঞানী জন ডাল্টন। কেন তাকে বলা হলো? পরমাণু আবিষ্কারের জন্য। এখন তোমরা বলতে পারো, স্যার আমরা তো 9-10-এ পড়ে আসছি আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে। কিন্তু আসলে ল্যাভোসিয়ে হচ্ছে আধুনিক রসায়নের জনক না, তিনি রসায়নের জনক। এটা নিয়ে আমি তোমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকবে, এটা নিয়ে বইগুলোতেও ভুল ধারণা আছে, ইন্টারনেটে তুমি ঘাটলেও দেখবা বিভিন্ন তথ্য পাবা। আমি আসলে কিছু যুক্তি উপস্থাপন করছি যে কেন অ্যান্টনি ল্যাভোসিয়ে রসায়নের জনক এবং কেন জন ডাল্টন হচ্ছে আধুনিক রসায়নের জনক। তোমরা কি একমত কিনা? ওকে, আচ্ছা দেখো, আমি এটা নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে একটা ভুল ধারণা তোমাদের অনেকের আছে। তোমরা নিশ্চয়ই জানো যে মধ্যযুগে মধ্যপ্রাচ্যে প্রথম রসায়নের একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয় যার নাম হচ্ছে আলকেমি। এবং এই গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন জাবের ইবনে হাইয়ান। তিনি একজন আলকেমিস্ট। এবং এটাই সত্য কথা যে রসায়নের প্রথম এই প্রাতিষ্ঠানিক গবেষণা জাবের ইবনে হাইয়ানের হাত ধরেই কিন্তু শুরু হয়। তাই যারা মুসলিমপন্থী দার্শনিক বা গবেষক, তারা সবাই দাবি করেন যে জাবের ইবনে হাইয়ানি হচ্ছে কি আমাদের রসায়নের জনক হওয়া উচিত। কিন্তু তোমরা 9-10 বইয়েও পড়ে আসছো যে জাবের ইবনে হাইয়ানের কাছ থেকে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে পাওয়া যায়নি, বাট তিনি প্রথম গবেষক এবং তিনি আলকেমির প্রতিষ্ঠাতা। তো রসায়নের প্রথম রহস্য উদ্ভাবন করেন কে? রসায়নের প্রথম প্রকৃত রহস্য উদ্ভাবন করেন অ্যান্টনি ল্যাভোসিয়ে। তাই আমরা ল্যাভোসিয়েকে রসায়নের জনক বলতে পারি। এটা মধ্যযুগের কথা। তুমি চিন্তা করো 1803 সালে যখন কিনা পরমাণু আবিষ্কার হয় নাই, তখন কিন্তু এত কিছু ছিল না রসায়নে। পরমাণুই তো নাই, অণু কই পাবা বা বাকি জিনিসগুলো কই পাবা, পরমাণু মডেল কই পাবা। অনেক সমৃদ্ধি তৈরি হয় 1803 সালে যখন জন ডাল্টন পরমাণু আবিষ্কার করলেন। তারপরের ঘটনাগুলো তুমি দেখো, প্রায় 30-40 বছরের মধ্যে রসায়নের ব্যাপক উন্নতি হয়। প্রোটন আবিষ্কার হয়, ইলেকট্রন আবিষ্কার হয়, নিউট্রন আবিষ্কার হয়, রাদারফোর্ড মডেল আসে, বোর মডেল আসে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসে। তো এই যে ঘটনাগুলা বহুদিন থেকে কিছু হয়নি, মধ্যযুগ থেকেও মূলত রসায়নের উন্নতিটা তেমনভাবে হয় নাই। কিন্তু 1803 সালের পরে রসায়নের উন্নতি কিন্তু ব্যাপকভাবে হয়, যার কারণে আমরা আধুনিক রসায়নের জনক হিসাবে জন ডাল্টনকেই কিন্তু সমর্থন করি। আর রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে। দুঃখজনক বিষয় হলো সত্য, জাবের ইবনে হাইয়ান তিনি প্রথম রসায়নের গবেষক, তিনি জনক হওয়া উচিত ছিল। কিন্তু ফাইনালি তিনি যেহেতু প্রথম রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করতে পারেন নাই, তাই রসায়নের প্রথম প্রাতিষ্ঠানিক গবেষক তাকে বলা যেতে পারে, বাট জনক বলা যেতে পারে না। আর নিশ্চয়ই তুমি আমার কথার সাথে একমত হবে। কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারো। এবার তোমাদের কাছ থেকে আমরা জানতে চাই, এই জন ডাল্টন যিনি পরমাণু আবিষ্কারক এবং যাকে আমরা আধুনিক রসায়নের জনক উপাধি দিলাম, তিনিও অনেক বড় কিছু ভুল করেন। এই ভুলগুলা কি কি তা আমরা তোমাদের কাছ থেকে জানবো, আমিও বলবো। আচ্ছা, একটা কোশ্চেন করি তোমাদেরকে। জন ডাল্টনের মতে, কোশ্চেনটা ভালো করে শুনে এবং উত্তর দাও। জন ডাল্টনের মতে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? এটা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন। জন ডাল্টনের মতে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? দ্রুত কমেন্ট করে জানাও। জন ডাল্টনের মতে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? ওকে, কারো কোনো মন্তব্য নাই? ওকে, দেখো, জন ডাল্টনের মতে পরমাণুকে ভাঙলে একজন কমেন্ট করেছে সাইফুল ইসলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ধারণাটি পুরোপুরি ভুল। জন ডাল্টনের মতে পরমাণু অবিভাজ্য।
জন ডাল্টনের মতে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না। এই যে অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, তাহলে জন ডাল্টন যা কিছু বলেছেন তার সব কিছু কিন্তু ঠিক না। এবং জন ডাল্টনের একটা মেজর ভুল হচ্ছে পরমাণু অবিভাজ্য। পরমাণু কি বললাম? অবিভাজ্য। জন ডাল্টন মনে করতেন পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু আমরা জানি বর্তমানে পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। সো জন ডাল্টনের এই মন্তব্যটি কিন্তু পুরোপুরি ভুল। এরপর এটা একটা জন ডাল্টনের সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা নিয়ে আমরা কথা বলি। জন ডাল্টন মনে করতেন একটা ভর একটা পরমাণুরই হয়। জন ডাল্টন মনে করতেন, এখন যেমন আমরা জানি যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে মৌলটা ভিন্ন হবে, অর্থাৎ একটা প্রোটন সংখ্যা একটা মৌলেরই হয়। যেমন আমরা বলতে পারি যে ক্যালসিয়ামের প্রোটন পারমাণবিক সংখ্যা 20, তো কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 20 বলার অর্থ কি? ওটা ক্যালসিয়াম ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু যদি আমরা ভর সংখ্যা নিয়ে কাজ করি, ধরো আমি বললাম ভর সংখ্যা 65, তো অনেকে ভাবতে পারে এটা জিঙ্ক। আবার বলছি ভর সংখ্যা 65, অনেকে ভাবতে পারে এটা কপার। তাহলে কোনটা ঠিক? দুইটাই কিন্তু ঠিক। কিন্তু জন ডাল্টন মনে করতেন যে ভর একটা ইউনিক নাম্বার, পারমাণবিক ভর একটা মৌলের একটাই হয়, যেটাকে আমরা বর্তমানে বলি যে একই পারমাণবিক ভর একাধিক মৌলের হতে পারে, যাকে আমরা বলি আইসোবার। কি বলি? আইসোবার। কিন্তু এই আইসোবার কনসেপ্টের আর সীমাবদ্ধতাটা কার ছিল? জন ডাল্টনের ছিল। তো জন ডাল্টনের কয়টা জিনিস ভুল ছিল? দুইটা ভুল ছিল। আমরা কিন্তু আবারও বলতেছি, আজকে কিন্তু কোনো প্রমোশনাল ক্লাস নিচ্ছে না, ডিরেক্ট ক্লাসে যেভাবে পড়াবো একদম ধরে ধরে প্রতিটা এমসিকিউ পড়িয়ে দিব। আমরা চেষ্টা করছি ওইভাবে পড়াতে যাতে মূল ক্লাসের মতোই হয়। এক কথায় যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা যাতে বঞ্চিত না হয়, আর যারা ফ্রি ক্লাস করছো আজকে প্রথম ক্লাসটা, তারা যাতে ধারণা পাও যে আসলে আমরা মূল ক্লাসে আমাদের কি হবে। তাহলে আমরা এখান থেকে দেখো 4টা এমসিকিউ পেয়ে গেলাম। প্রথমে পেলাম কি? পরমাণুর নামকরণ করেন কে? ডেমোক্রিটাস। আবিষ্কার করেন কে? জন ডাল্টন। কারণ এই অ্যাটম নাম কিন্তু জন ডাল্টন দেন নাই। কে দেন? ডেমোক্রিটাসই দেন। যে জন ডাল্টনকে বলা হয় আধুনিক রসায়নের জনক। জন ডাল্টনের মেজর ভুল দুইটা। কি কি ভুল? একটা হচ্ছে আইসোবার কনসেপ্ট, আরটা হচ্ছে জন ডাল্টন মনে করতেন পরমাণুকে ভাঙলে কিছু পাওয়া যায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা জানি পরমাণুকে ভাঙলে অনেকগুলো মূলকণিকা পাওয়া যায়। চলো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে এগোই। এরপর 1803 সালে যখন জন ডাল্টন পরমাণু আবিষ্কার করলেন, তখন অনেকেই এরকম মন্তব্য করা শুরু করলেন যে আচ্ছা, পরমাণুর মধ্যে কেমন জানি ঋণাত্মক চার্জযুক্ত একটা কণা পাওয়া যাচ্ছে। এখন ঋণাত্মক চার্জযুক্ত কণা যদি পরমাণুর মধ্যে পাওয়া যায়, তাহলে পরমাণু তো অবিভাজ্য হয়ে যাবে। কিন্তু জন ডাল্টন বলছেন পরমাণু অবিভাজ্য, এবং এইটা আমরা ওই খ্রিস্টপূর্ব 400 বা 500 অব্দ থেকে কিন্তু বিলিভ করছি পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু অনেকেই বলা শুরু করলেন যে পরমাণুর মধ্যে কেমন জানি একটা ঋণাত্মক চার্জযুক্ত কি আছে, কণা আছে। একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জে স্টোনি, তিনি বলেই ফেলেন যে পরমাণুর মধ্যে একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা আছে যার নাম হচ্ছে ইলেকট্রন। তিনি প্রমাণ করতে পারেন না, কিন্তু বলেই ফেলেন। অর্থাৎ এই ইলেকট্রন নামকরণটা অনেকে মনে করো যে থমসন করেন, কিন্তু আসলেই ইলেকট্রন নামকরণ কিন্তু যে থমসন করেন না। কে করেন? যে স্টোনি করেন। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের আবিষ্কারক যে থমসন, কিন্তু ইলেকট্রনের নামকরণ অনেকেই আমরা হয়তো বা মনে করি যে থমসন, কিন্তু আসলে ইলেকট্রনের নামকরণ কিন্তু যে স্টোনি করেন। এবং ইলেকট্রন আবিষ্কার হওয়ার পূর্বেই কিন্তু ইলেকট্রনের কি করা হয়? নামকরণ করা হয়। ব্যাপারটি নিশ্চয়ই ক্লিয়ার। অনেকে হয়তো একটু অবাক হইতে পারো যে আমরা তো এগুলো হয়তো বা এভাবে চিন্তা করি নাই, যেহেতু এগুলো 9-10 রিলেটেড পড়া। আমরা চেষ্টা করছি তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য, কারণ একটা এমসিকিউ ভর্তি পরীক্ষায় ভালো করতে পারলে এগিয়ে যাবা, আর খারাপ করলে কিন্তু নেগেটিভ মার্ক চলে আসবে। ওকে, এবার চলে যাই আমরা, যখন কিনা 1897 সালে ইলেকট্রনের আবিষ্কার হয়ে যায়, তখন মানুষের মাথার মধ্যে বাজ পড়ার মতো একটা অবস্থা তৈরি হয় যে আয় হায় হইল কি, আমরা এই 2200 বছর ধরে বিশ্বাস করতাম পরমাণুকে ভাঙা যায় না, আর এখন ইলেকট্রন আছে এটা এতদিন মানুষ বলছিল, এখন সেটা পরীক্ষার মাধ্যমে প্রমাণও হয়ে গেল। তাহলে আমাদের ধারণাটা পুরোপুরি ভুল, পরমাণুকে ভাঙা যায় না এই ধারণাটা পুরোপুরি ভুল। তাহলে আমাদের কি করা উচিত? এই পরমাণুর মধ্যে কি আছে সেটা আসলে খুঁজে বের করে দেখা দরকার। এবং মানুষজন যে থমসনকেও জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো ইলেকট্রন আবিষ্কার করলা, তুমি বলো তো ইলেকট্রন পরমাণুতে কিভাবে থাকে? ওই যে একটা ব্যাপার হয় না যে কিছু কথা বলার পর যখন সেটা প্রমাণিত হয়ে যায়, তখন মানুষ আর বলা থামে না, আরও বলতে থাকে। তো ঠিক তেমনই যে থমসন কিন্তু কি করেন? চেষ্টা করেন আরও কিছু বলার, বাট সেগুলোর কোনো ভিত্তি ছিল না। আমরা
এখানে অনেক ইতিহাস লেখা আছে, আমরা তোমাদেরকে এগুলো দিয়ে দিতে পারি। এগুলো খুব বেশি কার্যকারী না, এত ইতিহাস পড়ালে তো দেখবা যে 3 ক্লাস চলে যাবে ইতিহাস পড়াতেই, যেটা তোমাদের জন্য বোরিং হবে। যেগুলো আসলে ভর্তি পরীক্ষায় আসার মতো বা বোর্ড পরীক্ষায় আসার মতো বই আছে, ওই তথ্যগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি। এই যে থমসন নিয়ে কথা বলবো। আচ্ছা, তো দেখো আমরা তোমাদেরকে যেই কথাটা বলার চেষ্টা করছিলাম, এখানে কি এটা নাই নাকি? ওকে, আমি লিখে দিই। এই 1897 সালে যে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা করেন, পরীক্ষা করার পর 1898 সালে তিনি একটা মডেল প্রদান করেন যার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল, যদিও এটা কোনো ভিত্তি ছিল না বা এটা একটা ভিত্তিহীন মডেল। এই প্লাম পুডিং মডেলটা কেমন আমি তোমাদের বলি। আমরা পুডিং খাই না কেকের মতো, তার মধ্যে আমরা ছোট ছোট কিসমিস দেই। তাহলে পুডিংয়ের মধ্যে আমরা যে কিসমিসগুলা দেই, বলা হচ্ছে পুরা গোল আকৃতির পুডিংটা হচ্ছে পরমাণু মডেল, আর এর মধ্যে থাকা কিসমিসগুলা হচ্ছে ইলেকট্রন। আবার অনেক সময় উদাহরণ দিতে গিয়ে অনেক বই এরকমও দেখা যায় যে আমরা বড় একটা তরমুজ দেখি, এই তরমুজের মাঝ বরাবর যদি আমরা কেটে ফেলি তাহলে পুরোটা কি দেখতে লাল মনে হয়, পুরোটা দেখতে লাল মনে হয়। আচ্ছা, মনে করো তরমুজের মাঝখান বরাবর আমরা কেটে ফেলেছি, তরমুজের মাঝখান বরাবর কেটে ফেলছি, তাহলে ভেতরের অংশটা দেখতে কেমন মনে হবে? লাল মনে হবে। আর ওই লাল অংশগুলোর মধ্যে ছোট ছোট কিন্তু তরমুজের বীজ দেখতে পাওয়া যাবে, বাদামি বর্ণের। তো বলা হয় যে পুরাই গোল অংশটুকু যেটা লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে পরমাণু, এবং এই মাঝখানে ছোট ছোট বীজগুলা হচ্ছে ইলেকট্রন। এটা কে বলে? যে থমসন। কত সালে? 1898 সালে। কোন মডেলে? প্লাম পুডিং মডেলে। কিন্তু পরবর্তীতে এই কথার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এই মডেলটার তেমন কোনো ভিত্তি ছিল না, তাই এই মডেলটা কেউ চাইলে পড়তেও পারো বা দিতে পারো। 1898 সালে একটা মডেল দেওয়া হয় যার নাম প্লাম পুডিং মডেল, বাট এই মডেলটা তেমন গ্রহণযোগ্য কোনো মডেল না। প্রথম গ্রহণযোগ্য মডেল কে প্রদান করেন? কে বলতে পারে? কমেন্টে জানাও। পরমাণুর প্রথম গ্রহণযোগ্য মডেল কে প্রদান করেন? হ্যাঁ, অলরেডি কমেন্ট করছো, অনেকে লিখছো বোর, অনেকে লিখছো রাদারফোর্ড। আসলে যারা বোর লিখছো তুমি তো নিশ্চয়ই জানো যে আগে রাদারফোর্ড মডেল, তারপর না বোর মডেল। ওকে, দেখো 1911 সালে প্রথম পরমাণুর গ্রহণযোগ্য মডেল প্রদান করেন বিজ্ঞানী রাদারফোর্ড। তোমরা নিশ্চয়ই রাদারফোর্ড মডেল পড়ে আসছো, মুখস্থ করে আসছো 9-10-এ, যেহেতু এটা ছিল। হয়তোবা সবাই ভালো করে বোঝো না, আমরা আজকে ক্লাসে সময় পাবো কিনা যায় না, কিন্তু আগামী ক্লাসে রাদারফোর্ড মডেলের আমরা একটা পরীক্ষা পড়াবো তোমাদেরকে, যে পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটা 9-10-এর বোর্ড বই ছিল না, কিন্তু আমি পড়াইতাম আর কি। তো এটা পড়লেই আসলে রাদারফোর্ড মডেলের কনসেপ্ট ফুললি কী হবে, ক্লিয়ার হবে, যেটা ইন্টারমিডিয়েটে আছে। আমরা তোমাদেরকে আগামী ক্লাসে, আজকে যদি সময় পাই শুরু করবো, নাহলে আগামী ক্লাসে আমরা পড়াবো। এবং রাদারফোর্ড মডেল আমরা একদম ডেপথে গিয়ে পড়ার চেষ্টা করবো, যেহেতু এখান থেকে এটা সিলেবাসে ইন্টারমিডিয়েটে আছে এবং এটা বেসিক মডেল, পরীক্ষা এখান থেকে অনেক কোশ্চিন হয়। তাহলে কত সালের ঘটনা এটা? 1911 সাল। নাম কি বিজ্ঞানীর? রাদারফোর্ড। তিনি কি করেন? প্রথম গ্রহণযোগ্য পরমাণু মডেল আবিষ্কার করেন। এবং তিনি আরও একটা কাজ করেন, কি জানো? যেটা বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো ভুল নাই, সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবং তিনি আরও একটা কাজ করেন, কি করেন জানো? তিনি ওই 1911 সালেই বলেন যে নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক, কিন্তু তিনি 1911 সালে বলতে পারেন না নিউক্লিয়াসের চার্জ কেন ধনাত্মক। কিন্তু পরবর্তীতে তিনি প্রোটন আবিষ্কারের মাধ্যমে নিউক্লিয়াসের চার্জ যে ধনাত্মক কেন তাও প্রমাণ করেন। আমরা সব সময় পরীক্ষা হলে যখন বলা হয় রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, তখন সব সময় রাদারফোর্ডকে পচায়। কিন্তু দেখো, আমার কাছে মনে হয় পরমাণু মডেলের সবথেকে বেশি ক্রেডিট কাকে দেওয়া উচিত? রাদারফোর্ডকে দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন, প্রথম মডেল আবিষ্কার করেন। বোর কি করেন সেটা নিয়ে একটু পরে কথা বলছি, এবং কেন রাদারফোর্ডকে বেশি ক্রেডিট দেওয়া উচিত সেটাও আমি কথা বলছি। মাথায় রাখতে হবে সবসময় পরবর্তীতে যে মডেলটা আসে ওইটা আপডেট হয় এবং ওইটার গ্রহণযোগ্যতা বাড়ে। কিন্তু হয়তো বা রাদারফোর্ড যদি এখান থেকে সূচনা না করতেন, বোরের হয়তো এত সফলতা নাও আসতে পারত। আমরা সেটা নিয়ে কথা বলবো একটু পরে। তাহলে আমরা আবার একটু বলি, রিকল করি। 1911 সাল প্রথম গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করেন যে বিজ্ঞানী, তার নাম রাদারফোর্ড, এবং তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবং তিনি 1911 সালেই বলেন নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক, কিন্তু কেন ধনাত্মক এটা তিনি বলতে পারেন না। এটা আবার তিনিই বলেন কত সালে? 1919 সালে। কি আবিষ্কারের মাধ্যমে? প্রোটন আবিষ্কারের মাধ্যমে। আমরা এটা নিয়ে কথা বলবো আরো বেশি। বলো, তোমরা বলতে পারো এরপরের ঘটনা কি? এরপরের ঘটনা কি এবং কত সালে? এরপরের ঘটনা কি এবং কত সালে কে বলতে পারে? পারা উচিত। সবাই বলো দেখি এরপরের ঘটনা কি?
আচ্ছা ওকে, অলরেডি কমেন্ট করছো 1913 সাল, অনেকেই কমেন্ট করছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। 1913 সাল বিজ্ঞানী নিলস বোর পরমাণু মডেল আবিষ্কার করেন। পরমাণু মডেল, নিলস বোর পরমাণু মডেল আবিষ্কার করেন। ওকে, আচ্ছা এই বোর নিয়ে আমি একটু কথা বলি। বোর কিন্তু রাদারফোর্ডের অ্যাসিস্ট্যান্ট বা স্টুডেন্ট ছিলেন। নিলস বোর ছিলেন কে? রাদারফোর্ডের স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট। তো একটা বিষয় খেয়াল করো, দেখো কোনো ঘটনা এত দ্রুত ঘটে নাই। এই দেখো রাদারফোর্ড মডেল এবং বোর মডেলের ডিস্টেন্সটা কিন্তু, আবিষ্কারের সময়কালটা কিন্তু, পার্থক্যটা কিন্তু অনেক কম। দেখো আর কোনো ঘটনা এত তাড়াতাড়ি ঘটে নাই। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে রাদারফোর্ডের স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ছিলেন নিলস বোর। রাদারফোর্ডের গবেষণা সম্পর্কে বোর আগের থেকে অবগত ছিলেন। এবং নিলস বোর কি করেন, রাদারফোর্ড মডেল দেওয়ার পর রাদারফোর্ড কিন্তু ব্যস্ত নিউক্লিয়াস কেন ধনাত্মক সেই গবেষণায়। আর এই বোর ঠিক রাদারফোর্ড মডেলের যেসব সমালোচনা করা হয়, মানে রাদারফোর্ড যখন মডেল প্রদান করলেন তখন বিভিন্ন বিজ্ঞানীরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা শুরু করলেন এবং আলোচনা সমালোচনা শুরু করলেন। কেউ পক্ষে মত দিলেন, কেউ বিপক্ষে মত দিলেন, কেউ বললেন এটা ঠিক এটা ভুল, অনেক ধরনের কথা বলেন। বোর তখন যেহেতু রাদারফোর্ডের গবেষণা সম্পর্কে আগের থেকে অবগত ছিলেন, তারই স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং পাবলিক যেই বা অন্যান্য বিজ্ঞানীরা যে সমালোচনা করেন ওই সমালোচনার নিয়ে তিনি মূলত গবেষণা করেন। এবং গবেষণা করতে গিয়ে তিনি ঠিক তার 2 বছর পরে 1913 সালেই সফল হন এবং ঠিক রাদারফোর্ড মডেলের কিছু প্রবলেম তিনি সলভ করে রাদারফোর্ডের থেকেও গ্রহণযোগ্য একটা মডেল প্রদান করেন। এজন্য সবসময় বলা হয় 1911 সালে রাদারফোর্ড যে মডেল দিয়েছিলেন তার থেকে বোর পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য। এবং আরও মজার ব্যাপার, যেটা হয়তো বা তোমাদের খুব বেশি দরকার নাই জানার, তারপর জানতে পারো 1922 সালে এই বোর নিজেই নোবেল প্রাইজ পান। বোর নিজেই নোবেল প্রাইজ পান কত সালে? 1922 সালে এই পরমাণু মডেলের জন্য। এইদিকে রাদারফোর্ড কি কাজে বিজি বলো দেখি? রাদারফোর্ড বিজি হচ্ছে তার ওই নিউক্লিয়াস কেন পজিটিভ এই ব্যাপারটা গবেষণা করার জন্য। এবং রাদারফোর্ড নিজেও আবারও সফল হন 1919 সালে এবং তিনি প্রমাণ করেন যে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের কারণ হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন আবিষ্কার করলো কে? বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি 1911 সালে টের পেয়েছিলেন নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত হবে। কেন টের পেয়েছিলেন আমি তোমাদের সেটাও বোঝাবো। এবং তিনি প্রোটন আবিষ্কার করে ফেলেন কত সালে? 1919 সালে, এবং বলেন নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের কারণ হচ্ছে প্রোটন। ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, হ্যাঁ? এবার দেখো তারপরের ঘটনাগুলো তোমরা 9-10 থেকে কেউ জানতে না, বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে, কুড়িগ্রাম থেকে ক্লাস করছো, কুমিল্লা থেকে, চট্টগ্রাম, বরিশাল থেকে, নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ সবাইকে। ওকে, দেখো এরপরের ঘটনাটা দেখো। 1924 সাল, তোমরা হয়তোবা 9-10 থেকে এটা জানো না, হয়তোবা না আসলে জানো না। একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লুই ডি ব্রগলি, তিনি ইলেকট্রনের দ্বিতীয় ধর্ম প্রকাশ করেন। ইলেকট্রনের দ্বিতীয় ধর্ম মানে কি? কণা ও তরঙ্গ। ভালো করে খেয়াল করো, কণা ও তরঙ্গ। এই যে আচ্ছা, কণা লিখতে গিয়ে কথা লিখে বলছে, দুঃখিত। হ্যাঁ, কণা ও তরঙ্গ। হ্যাঁ, ইলেকট্রনের দুইটা ধর্ম প্রকাশ করেন, একটা হচ্ছে কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। বোর মডেলে কল্পনা করা হতো যে ইলেকট্রন শুধুমাত্র বস্তু কণা। বোর মডেলে কল্পনা করা হতো ইলেকট্রন শুধু একটা বস্তু কণা, যার বস্তুর ক্ষুদ্রতম অংশটুকুকেই কণা বলা হয়। আর এই ডি ব্রগলি বলে, তোমরা যা জানতা, এই লুই ডি ব্রগলি বলে 1924 সালে, তোমরা যা জানতা তা ভুল না, বাট তোমাদের সাথে আমরা অ্যাড করতে চাই। কি অ্যাড করতে চাই? তুমি যেটাকে ভাবতেছো কণা, আসলে ইলেকট্রনটা শুধু কণা না, ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা, একটা তরঙ্গ। এটা নিয়ে ডিটেল আলোচনা পরে হবে, তারপরে যদি এখন একটু আলোচনা করতে পারি আমরা তোমাদেরকে। তোমরা বোর মডেল থেকে কি জানো? তোমরা বোর মডেল থেকে জানো ইলেকট্রন এইভাবে ঘুরে। এই যে এটা নিউক্লিয়াস যদি হয়, এটা স্থির বৃত্তাকার পথে ইলেকট্রনটা ঠিক এইভাবে ঘুরে, এই যে এই পথ দিয়ে একদম বৃত্তাকার পথে ভদ্রভাবে ইলেকট্রনটা ঘুরে। তোমরা এটা জানো কোথা থেকে? বোর মডেল থেকে। কারণ তোমরা কল্পনা করো ইলেকট্রন শুধুমাত্র বস্তু।
কিন্তু বাস্তবতা হচ্ছে ইলেকট্রন এইভাবে ঘুরে না। কে বললো এটা প্রথম? ডি ব্রগলি বললো কি যে ইলেকট্রন ঘুরে আমনে, বৃত্তাকার পথ মেইনটেইন করে কিন্তু ইলেকট্রন ঘুরে আমনে, এই যে আমনে। সেটা একটু ভালো করে আঁকা যেতে পারে। এই দেখো এমনি ঘুরে। অর্থাৎ ইলেকট্রনটা যখন ঘুরে তখন তরঙ্গ আকারে ঘুরে, বৃত্তাকার পথ বরাবরই ঘুরে, কিন্তু এইভাবে ইউনিফর্মভাবে না ঘুরে লাফিয়ে লাফিয়ে আঁকাবাঁকা হইতে হইতে ঘুরে। দেখবা হাজারি স্যারের বইয়ে অর্থাৎ বোর্ড বইয়ে এরকম একটা চিত্র দেয়া আছে, মূলত এটা ডি ব্রগলিকে টার্গেট করে দেওয়া আছে। আমরা তো এখন পুরা পরমাণু গঠনের ইনফোটা পড়তেছি, তাই না? আজকে আমরা আগামী ক্লাসগুলো থেকে প্রতিটা জিনিস ডিটেল পড়া শুরু করব এবং এই রাদারফোর্ড বোর মডেল এবং পরমাণু গঠন সম্পর্কে আমরা প্রায় 6 থেকে 8টা ক্লাস কমপক্ষে করব। তখন আমরা প্রতিটা জিনিস একদম ডিটেল জানবো, এমনভাবে জানবো যাতে আমাদের কখনো আর কলেজ বোর্ড এবং ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে আর সমস্যা না হয়। বাট আমরা ধারণা নিচ্ছি, এখন পুরাটা ইনফো নিচ্ছি, কোনটা আগে আবিষ্কার হলো কোনটা পরে আবিষ্কার হলো। কারণ পরমাণুর গঠনে তো শুধু ইলেকট্রন থাকে না, শুধু প্রোটন থাকে না, শুধু নিউটন থাকে না, শুধু রাদারফোর্ড মডেল নিয়ে পরমাণু গঠন হবে না, বোর মডেলও লাগবে। তাহলে কে কি বললো সব কথা আগে প্রথমে একটা ইনফো নিয়ে নিলাম, তারপর আমরা ডিটেলে যাবো, কানেক্টেড করে ফেলবো, কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো। তোমরা আগে 9-10-এ জাস্ট মুখস্থ করেছো অথবা জেনেছো কোনোভাবে, কিন্তু এখন এটা বুঝিয়ে দেওয়া হবে যে কেন কোনটা আগে কোনটা পরে। যেমন 9-10 বইয়ে লেখা আছে 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল প্রদান করেন, এখানে কক্ষপথে থাকে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন। তখন সবাই হয়তো মনে করছো 1911 সালের আগেই মনে হয় প্রোটন আবিষ্কার হয়েছে, হয়তো বা সবাই এটা মনে করেছো, অনেকে মনে করেছো। কিন্তু আসলেই কি প্রোটন আগে আবিষ্কার হলো, নাকি ইলেকট্রন আগে হলো, নাকি রাদারফোর্ড মডেল আগে হলো, কিভাবে হলো, এই জিনিসগুলো না জানলে তোমার বেসিক ক্লিয়ার হবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর আমি শুরুতে কি বলছি, বেসিকও ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে। এবার চলে যাই, যখন কিনা 1924 সালে বিজ্ঞানী ডি ব্রগলি প্রমাণ করে দিলেন যে ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, কণা এবং তরঙ্গ, এবং আমরা নতুন করে জানতে পারলাম যে ইলেকট্রন এমনি ঘুরে না, তরঙ্গ আকারে ঘুরে, এই যে এমনি লাফিয়ে লাফিয়ে ঘুরে, ভেবে ভেবে ঘুরে। তখন বিজ্ঞানী হাইজেনবার্গ 1927 সালে চিন্তা করলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে হাইজেনবার্গ, আর তার নীতির নাম অনিশ্চয়তা নীতি, আনসার্টিনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি। ওকে, এই দেখো 1927 সালে বিজ্ঞানী হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে তিনি বলার চেষ্টা করেন এরকম যে ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র কণার অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা সম্ভব না। অর্থাৎ ব্যাপারটা এরকম বলা যেতে পারে, ধরো তুমি এখন একটা মুভি দেখতে চাইছিলা, আবার তুমি এই কেমিস্ট্রি ক্লাসটাও করতে চাও, যেহেতু আজকে ক্লাস আছে। তো এখন তুমি দেখলা যে আমি যদি মুভি দেখি ক্লাস দেখা হবে না, আর যদি ক্লাস করি তাহলে মুভি দেখা হবে না, মানে একটা করলে আর একটা কী হয়ে যায়, অনিশ্চিত হয়ে যায়। তো এই হাইজেনবার্গের মাথায় এই কথাটা আসছে তখনই যখন কিনা এই ডি ব্রগলি বলছে ইলেকট্রন তরঙ্গ আকারে চলাফেরা করে। ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আসার আগ পর্যন্ত হাইজেনবার্গের মাথায় কিন্তু এই ব্যাপারটা আসে নাই। হাইজেনবার্গ চিন্তা করছে যে ইলেকট্রন তো এমনি ঘুরে, তাই তার সঠিক অবস্থান ফাইন্ড আউট করা ডিফিকাল্ট, কারণ সে তো স্থির না, ঘুরতেছে। আবার যখন হাইজেনবার্গ দেখলো যে ইলেকট্রন শুধু ঘুরেই না, তরঙ্গ বস্তুর মতো করে ঘুরে, তখন হাইজেনবার্গ চিন্তা করলো যে এই ইলেকট্রন একে তো ঘুরছে, তারপর তরঙ্গ আকারে ঘুরতেছে, দ্যাটস ওয়াই এর অবস্থান সঠিকভাবে ফাইন্ড আউট করা কি সম্ভব না। তো আমরা এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ডিটেল পড়ব। অর্থাৎ বলা হয়ে থাকে যে হাইজেনবার্গের নীতিতে বলা হয়ে থাকে যে ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র কণিকার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা কি সম্ভব নয়। এই দেখো এই দুইটা বছর না, কয়েকটা বছর মিলে, এই দুইটা সাল মিলে নতুন কিছু কিন্তু আমরা জানতে পারলাম, তাই না? দেখো আমরা আগে যা জানতাম পরমাণু সম্পর্কে রাদারফোর্ড এবং বোর থেকে, এখানে আমরা কিন্তু কোনো মডেল পাই নাই, অর্থাৎ ডি ব্রগলি কোনো মডেল দেন নাই, হাইজেনবার্গ কোনো মডেল দেন নাই, কিন্তু তারা কিন্তু ছোট ছোট করে দুইটা ফিচার অ্যাড করেছেন। তো যেই ফিচারটা অ্যাড করার মাধ্যমে পরমাণুতে কিন্তু কিছু বৈশিষ্ট্য কি হবে, সংযোজন হবে পরমাণুর মডেলে। তো এই 2 বছরে পরমাণু মডেলে যেই তথ্যগুলো চলে আসে, এই তথ্যগুলোর মিলে নতুন করে একটা মডেল দেওয়া হয়,
যে মডেলের নাম হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা মডেল। কোয়ান্টাম বলবিদ্যা মডেল, কোয়ান্টাম বলবিদ্যা মডেল। এই দেখো কোয়ান্টাম বলবিদ্যা মডেল, অর্থাৎ 1924 এবং 27 এই বছরগুলোতে ডি ব্রগলি এবং হাইজেনবার্গ যা বলেন তা দিয়ে আমরা কি জানতে পারি, নতুন একটা সংযোজন চলে আসে। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা মডেল কে প্রদান করেন? অনেকে মনে করেন কোয়ান্টাম বলবিদ্যা মডেল মনে হয় কোনো বিজ্ঞানীর দেওয়া মডেল। আসলে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল দুটো ইউনিক মডেল। তারপরে কিন্তু যে মডেলগুলো আসছে সেগুলোতে কিন্তু কেউ পূর্ণাঙ্গ কিছু বলে নাই। হাইজেনবার্গ কিছু বলছে, ডি ব্রগলি কিছু বলছে, আগের থেকে রাদারফোর্ড বোর কিছু বলে রাখছে। তো নতুন করে কিন্তু সংযোজন হয় এবং ইতিমধ্যে 1919 সালে কিন্তু ইউপ্যাক প্রতিষ্ঠিত হয়ে যায়। ইউপ্যাক প্রতিষ্ঠিত হওয়ার পর এই মডেলগুলো আর যখন আসে তখন এই মডেলগুলো এককভাবে কোনো বিজ্ঞানী না দিয়ে অনেকগুলো বিজ্ঞানীর দেয়া তথ্যের সমন্বিত রূপ হচ্ছে এই কোয়ান্টাম বলবিদ্যা মডেল। তোমরা নিশ্চয়ই 9-10-এ কোয়ান্টাম বলবিদ্যা মডেলের নাম শুনেছ, ইন্টারমিডিয়েটেও নাম শুনবা, কিন্তু ইন্টারমিডিয়েটেও কোয়ান্টাম বলবিদ্যা মডেল সিলেবাসে নাই। তোমরা নিশ্চয়ই 9-10-এ অরবিটালের সংজ্ঞা পড়েছো, তোমরা সেখান থেকে জানো বোর মডেলে শুধু কিন্তু অরবিট নিয়ে কথা হয়েছে, অরবিটাল নিয়ে কথা হয়নি। বোর মডেলে কথা হচ্ছে কি নিয়ে? অরবিট নিয়ে, অরবিটাল নিয়ে কথা হয়নি। তাহলে অরবিটাল নিয়ে কথা বললো কে? কোয়ান্টাম বলবিদ্যা মডেল। তাহলে এই নাম শুনেছ 9-10-এ, কি শুনেছ? যে কোয়ান্টাম বলবিদ্যা মডেল অনুসারে হয়তোবা বিভিন্ন টেস্ট পেপার বা গাইড বই টইগুলোতে দেখেছো, কারণ অরবিটালের সংজ্ঞা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসতো, বোর্ড বইয়ের সংজ্ঞাটা ছিল না, অরবিটের সংজ্ঞায় শুধু বোর্ড বই ছিল। তাহলে বিভিন্ন অরবিটের যে স্থানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, কারণ ইলেকট্রন স্থির না, তাই আমরা কখনো বলতে পারি না ইলেকট্রন এই জায়গাতেই আছে। তাহলে আমরা বলতে পারি কি, যে যেখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, অরবিটের ওই অঞ্চলটাকেই বলা হয় কি? অরবিটাল বা উপশক্তি স্তর, যেটা আমরা পেয়েছি কোন মডেল অনুযায়ী? কোয়ান্টাম বলবিদ্যা মডেল অনুযায়ী। এবং এটা কত সালে আবিষ্কার হয়? 1924 থেকে 27 সাল পর্যন্ত যে নতুন সংশোধনগুলো আসে, এই সংশোধনগুলো নতুন করে রাদারফোর্ড এবং বোর মডেলের সাথে সমন্বয় করে একটা মডেল দেওয়া হয়, যার নাম হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা মডেল। যদি এর গাণিতিক ফাংশন দেন আরেকজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে শ্রোডিঞ্জার। নিশ্চয়ই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেই কথাটা হচ্ছে 1932 সাল। এই বিজ্ঞানীর নাম হচ্ছে জেমস চ্যাডউইক। এই বিজ্ঞানীর নাম হচ্ছে জেমস চ্যাডউইক। এই জেমস চ্যাডউইক, জেমস চ্যাডউইক, এই যে বিজ্ঞানী জেমস চ্যাডউইক কি আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন। তাহলে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করলেন এবং এর মাধ্যমে পরমাণুর যে প্রাথমিক ইতিহাস, পরমাণু মডেল পড়ার জন্য আমাদের যা যা জানা দরকার সব কিছু কিন্তু আলোচনা করে ফেলেছি। ওকে, নিশ্চয়ই কোনো কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী আলোচনার দিকে চলে যাব। এই ছিল আমাদের পরমাণুর ইতিহাস, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা ঘটলো এবং পদার্থের গঠন পড়ার জন্য আমাদের এই ইতিহাসটা জানা খুব বেশি জরুরি ছিল। আমরা এখন প্রতিটা জিনিস নিয়ে ডিটেল পড়া শুরু করব। আর তোমাদেরকে তো লেকচার বুক দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এখান থেকে তোমরা ভিডিওগুলো প্লে করে করে তোমরা কি করতে পারবা, ক্লাসগুলো নোট করে নিতে পারো যদি চাও। এখানে প্রতিটা শব্দ এক একটা এমসিকিউ, কোনোটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কোনোটা কি কম গুরুত্বপূর্ণ। যেমন আমরা এখানে কথা বললাম বোর মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসেবে কল্পনা করা হয়, আর ডি ব্রগলির মধ্যে কণা ও তরঙ্গ দুটোই হিসাব করা হয়। এগুলো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, ওকে, আমরা চলে যাই মূল কণিকা নিয়ে। মূল কণিকা নিয়ে কথা বলি। আচ্ছা, যাই হোক, মূল কণিকা নিয়ে যদি কথা বলি তোমাদের সাথে আমরা, তোমরা নিশ্চয়ই জানো যে মূল কণিকা কি। পরমাণুর মধ্যে যে অতি ক্ষুদ্র কণা থাকে তাকে মূল কণিকা বলে। এগুলো তোমরা যেহেতু জানো, পড়ালে তোমরা অনেক বোর হবার জন্য পড়াচ্ছি না, তোমাদের এগুলো আগের থেকে জানা আছে। আর যদি কেউ পড়তে চাও কমেন্ট করো। হ্যাঁ, আশা করছি এগুলো পড়তে হবে না তোমাদেরকে। মূল কণিকা 3 ধরনের। কি কি? স্থায়ী, অস্থায়ী এবং কি কম্পোজিট কণিকা। আচ্ছা, আমরা চলে যাই এই আলোচনায়। এই দেখো, এই যে আমরা যে পয়েন্টগুলো পড়লাম এখানে এগুলো দেয়া আছে 1932 সাল পর্যন্ত। এই দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, মূল কণিকা যে ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাকে মূল কণিকা বলে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা। তো স্থায়ী মূল কণিকা 3টা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
নিশ্চয়ই এটা নিয়ে তোমাদের পড়ানোর কিছু নাই, তোমরা নিশ্চয়ই এটা জানো, এটা নিয়ে আর কথা বলছি না আমরা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি, এটা নিয়ে যেটুকু জানো না 9 10-এ সেটুকু নিয়ে কথা বলবো। অস্থায়ী মূল কণিকা এরা সৃষ্টি হওয়ার পর অন্য কণায় চলে যায়, রূপান্তরিত হয়ে যায়। এরকম কণা আছে প্রায় 100 ধরনের, প্রায় 100 ধরনের। এই অস্থায়ী মূল কণিকা আমাদের এইচএসসি সিলেবাসে নাই। বোসন, কোয়ার্ক এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এই আলোচনাগুলো আমাদের দরকার নেই, কারণ এগুলো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের পড়া না। তো তারপরও কয়েকটা অস্থায়ী মূল কণিকা নিয়ে তোমরা জাস্ট জেনে রাখতে পারো যে এই কয়েকটা অস্থায়ী মূল কণিকা হয়, যেমন হচ্ছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পাইওন, মিউন। জাস্ট জেনে রাখলা, অস্থায়ী মূল কণিকা সম্পর্কে ডিটেল পড়ার দরকার নেই। অনেকেই পড়বে হ্যাঁ ক্লাসে হাইপ ক্রিয়েট করার জন্য, বাট নো নিড, এটার প্রয়োজন নেই। আমি তোমাদের শুরুতেই বলেছি কোনটা পড়বো কোনটা পড়বো না এটা জানতে হবে। কম্পোজিট কণিকা বিশেষ ধরনের ভারী কণিকা। এটা কম্পোজিট মানে হচ্ছে সমন্বিত, অনেক কিছু মিলায়। যেমন দেখো, আমি যদি শুধু আমার কোচিংয়ে কেমিস্ট্রি পড়াই, তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্টের একটা বিশেষ কোচিং, যেখানে শুধু কেমিস্ট্রি পড়ানো হয়। আর যদি এমন একটা কোচিং হয় যেখানে সবগুলো সাবজেক্ট পড়ানো হয়, তাহলে এটা হচ্ছে কম্পোজিট কোচিং, মানে সবগুলো সাবজেক্টের সমাধান পাওয়া, অর্থাৎ সমন্বিত। ওকে ওকে দেখো, এই কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা। আলফা কণা শোনার পরেই যারা জানে না তারা অনেকে মনে করে বিটা আর হচ্ছে গামা কণা, কিন্তু আসলে তা না। আলফা কণা, তারপর ডিউটেরন কণা এবং কি নিউটেরন কণা। তাহলে কম্পোজিট কণিকা কয়টা পেলাম আমরা? 3টা পেলাম। আচ্ছা, একজন প্রশ্ন করছো, জুমে যারা প্রশ্ন করছো তাদের জন্য বলছি মাইক্রোফোন অন করে কথা হবে তোমাদের সাথে আমাদের, হ্যাঁ। কমেন্ট না করলেও চলবে। ফেসবুকে যারা আছো তারা কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব প্রতি ক্লাসে। আচ্ছা, একজন বলছো ক্লাস কয়টা পর্যন্ত হবে? আচ্ছা, এখন পর্যন্ত ক্লাস আমরা 1 ঘন্টা মতো করেছি। আমরা 9টা 15-তে ক্লাস শুরু করেছি। আমাদের 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হয় প্রতিটা ক্লাসের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আমরা কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিট পড়াবো। ক্লাস তাহলে কয়টা পর্যন্ত হবে? এই 10টা 45 পর্যন্ত ক্লাস হওয়ার কথা, 10টা 30 পর্যন্ত কমপক্ষে হবেই, তারপরে 45 পর্যন্ত হইতে পারে। ওকে, কেন বোরিং লাগছে নাকি? ক্লাস করতে কি খুব বোরিং লাগতেছে নাকি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে জানাও। তোমরা যেমন বলবে তেমন। আজকের যে টপিকগুলো ছিল এগুলো একটু বোরিং টপিকই, তথ্যমূলক টপিক, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যা দরকার তা পড়তে, সেটা ভালো লাগলেও পড়তে হবে, খারাপ লাগলেও পড়তে হবে। ওকে, যেহেতু এটা একাডেমিক ক্লাস, এখানে কোনো কিছুই বাদ দেওয়ার সুযোগ নেই, সব কিছুই পড়তে হবে। এখন তোমাদেরকে আমি বলে দিই, আমাদের এই মুহূর্তে 4টা কণিকা সম্পর্কে অনেক ডিটেল জানা প্রয়োজন। এটা হচ্ছে স্থায়ী মূল কণিকা 3টা, আরটা হচ্ছে আলফা কণা। স্থায়ী মূল কণিকার মধ্যে একটা পরমাণুতে একটা কণিকা থাকে না, সেটা কোন পরমাণু এবং কোন কণিকা? কমেন্টে জানাও দেখি। স্থায়ী মূল কণিকার মধ্যে একটা পরমাণুতে একটা কণিকা থাকে না, সেটা কোন পরমাণুর কোন কণিকা? ওকে, কেউ কিছু বলছে না। হাইড্রোজেন অলরেডি কমেন্ট করেছো। হাইড্রোজেন, তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছো হাইড্রোজেন। ওকে, আমরা এবার চলে যাই ডিটেল আলোচনায়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে কথা বলি। ওকে, হাইড্রোজেন কমেন্ট করছো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কি আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে, কে নামকরণ করে, কোথায় অবস্থান করে, ইলেকট্রনের ভর কেমন, চার্জ কেমন, এগুলো তোমরা সব জানো। আমরা এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি না, যদি কেউ না জানো আমাকে বলতে পারো। ওকে, আচ্ছা, আমরা মূলত কথা বলতে চাই এখন ইলেকট্রনের চার্জ নির্ণয় নিয়ে। বাকি আগে যে কথাগুলো উচ্চারণ করলে ওগুলো তোমরা সবাই জানো। ইলেকট্রন এর চার্জ নির্ণয়, ঠিক আছে। সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট মিলিকান, এই দেখো লেখা আছে চার্জ নির্ণয়। রবার্ট মিলিকান তেলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। তার প্রথম বিজ্ঞানী রবার্ট মিলিকান তেলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। প্রথম এই কাজটা তিনি করেন। তবে রবার্ট মিলিকান ইলেকট্রনের চার্জের যে মান 1.6 × 10⁻19 কুলম, শুধু তিনি এটা নির্ণয় করেন, কিন্তু আহামরি কোনো ব্যাখ্যা তিনি দেন না। অর্থাৎ তিনি জাস্ট বলেন এই পরীক্ষার মাধ্যমে আমি তো জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে এত কুলম। বাট এই ঠিক তার কাছাকাছি সময়ে একটু পরেই আরেকজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে তড়িৎ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, তিনি কি করেন? তিনি পরীক্ষার মাধ্যমে গাণিতিক ব্যাখ্যার সাহায্যে এই ইলেকট্রনের চার্জের মান প্রকাশ করেন। তিনি বলেন হচ্ছে 1 মোল ইলেকট্রন এর চার্জ ইকুয়াল 1 ফ্যারাডে।
আমরা জানি 1 ফ্যারাডে ইকুয়াল 96,500 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ ইকুয়াল কি 1 ফ্যারাডে, আর 1 ফ্যারাডে ইকুয়াল কি 96,500 কুলম্ব। তো আমরা তাহলে কি বলতে পারি, 1 মোল ইলেকট্রনের চার্জ যদি 1 ফ্যারাডে হয়, তাহলে অতএব একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রন এর চার্জ, একটি ইলেকট্রনের চার্জ কত হবে, F/Na। Na হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো আর F হচ্ছে ফ্যারাডের মান। তাহলে ফ্যারাডের মান হচ্ছে 96500 আর Na হচ্ছে এই যে 6.023 × 10⁻23। এটাকে এটা দিয়ে ভাগ করলে উত্তর আসে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে প্রথম গাণিতিক ব্যাখ্যার সাহায্যে ইলেকট্রনের চার্জের মান নির্ণয় করেন কে? তো দেখো এবার আমরা সবাই জানি যে কে বলতে পারে, দেখা যাক। আমরা সবাই জানি চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, কিন্তু চার্জের সিজিএস একক কি? চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, চার্জের সিজিএস একক কি, কে বলতে পারে? আমরা জানি 1 কুলম্ব ইকুয়াল 3 × 10⁹ ESU। ESU অর্থ হচ্ছে ইলেকট্রো, S ফর স্ট্যাটিক, U ফর ইউনিট। তাহলে 1 কুলম্ব ইকুয়াল 3 × 10⁹ ESU। যদি আমরা এই মানকে 3 × 10⁹ দিয়ে গুণ করি, অর্থাৎ 1.6 × 10⁻19 গুণ 3 × 10⁹, তাহলে উত্তর আসে হচ্ছে 4.8 × 10⁻10 ESU। এটা হচ্ছে চার্জের এসআই একক। এই চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব আর সিজিএস একক হচ্ছে ESU। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর এই দুইটা খুব বেশি দরকার, এসআই এবং সিজিএস, এটা অবশ্যই মনে রাখবা এবং এই কনভার্সেশনটা মনে রাখবা। খুব বেশি দরকার হচ্ছে EMU, না দুঃখিত, এই দুটা খুব বেশি দরকার। এখন যেটা দরকার নেই সেটা হচ্ছে EMU, জেনে রাখতে পারো, জাস্ট হচ্ছে 1 EMU ইকুয়াল 10 কুলম্ব। EMU অর্থ হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাহলে আমরা কি জানি এখানে, খেয়াল করো তো। আমরা জানি হচ্ছে এখানে যদি চিন্তা করি 1.6 × 10⁻19 কুলম্ব, তাহলে আমরা এটাকে 1.6 × 10⁻20 EMU বলতে পারি। এই তো, এই পড়াটুকু তোমরা 9-10 থেকে জানতা না। হ্যাঁ, এই চার্জ নির্ণয়ের এই পড়াটুকু 9-10 থেকে জানতা না। প্রোটন নিয়ে কথা বলি। প্রোটন নিয়ে আসলে তোমাদের সাথে আমি কথা বলতে তেমন চাই না, কারণ তোমরা নিশ্চয়ই প্রোটন সম্পর্কে জানো। প্রোটন কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে, কোথায় প্রোটনের অবস্থান, প্রোটনের চার্জের মান কেমন, ভর কেমন, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জানার কথা। শুধু আমরা তোমাদের কাছে জানতে চাই প্রোটনের প্রতীক কি কি হয়। প্রোটনের প্রতীক কি কি হয় একটু জানাও আমাকে। প্রোটনের প্রতীক কি কি হয়? ওকে, অনেকে লিখছো H+, ওকে। দেখো, তো প্রোটনের দুইটা প্রতীক, একটা হচ্ছে P, একটা H+। P এবং H+ এর মধ্যে পার্থক্য কি দেখো। P দিয়ে শুধু বোঝা যায় প্রোটন, আর H+ দিয়ে প্রোটনের ব্যাখ্যাও পাওয়া যায় যে আসলে প্রোটন জিনিসটা কি, মানে এটার চার্জ +1, মানে এটার একটা অর্থবহ প্রতীক, এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। তাহলে এটা হচ্ছে শুধু প্রতীক আর এটা অর্থবহ প্রতীক। এটা শুধু বৈশিষ্ট্য, মানে এটা শুধু প্রোটনকে চিহ্নিত করার, এটা বৈশিষ্ট্য সহ জানা যায়। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা চলে যাই হচ্ছে প্রোটন নিয়ে আর কথা বলছি না, নিউট্রন নিয়েও কথা বলার কিছু নাই। কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে, ভর কি, চার্জ তো নেই, কক্ষপথে অবস্থান নাকি কেন্দ্রে অবস্থান, সব কিছুই তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আমরা কথা বলতে চাই এখন আলফা কণা নিয়ে। আলফা কণা নিয়ে দেখো, এখানে এই যে আলফা কণা হচ্ছে প্রকৃতপক্ষে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নকে বা নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এই দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আলফা কণা হচ্ছে প্রকৃতপক্ষে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। তো চলো আমরা এটা নিয়ে একটু কথা বলি, আলফা কণা নিয়ে। আলফা কণাকে এইভাবে লেখা হয়। হ্যাঁ, এটা তার প্রতীক, আবার এটাও তার প্রতীক, তবে এটা অর্থবহ প্রতীক। হ্যাঁ, এটা দিয়ে বোঝা যায়, এটা দিয়ে জাস্ট বোঝা যায় এটা আলফা কণা। এটা দিয়ে বোঝা যায় আলফা কণার ভর কেমন, চার্জ কেমন, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো বোঝা যায়। তাই এটা অর্থবহ প্রতীক আর এটা প্রতীক। এখন দেখো কেন এটার নাম হিলিয়াম নিউক্লিয়াস বলা হলো। এটার নাম কেন হিলিয়াম নিউক্লিয়াস বলা হলো? এই দেখো হিলিয়াম, এটা 2, এটা 4। তো এখানে প্রোটন আছে 2টা,
নিউট্রন আছে দুইটা, ইলেকট্রন দুইটা। যদি এই ইলেকট্রন দুইটা বাদ দিয়ে দাও, ইলেকট্রন দুইটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে শুধু প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? প্রোটন এবং নিউট্রন দুইটাই থাকে কোথায়? নিউক্লিয়াসে। এই প্রোটন নিউট্রন দুইটাই থাকে কোথায়? নিউক্লিয়াসে। তাই আমরা তাকে হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি। তাহলে আলফা কণা দেখো, হিলিয়ামের মধ্যে প্রোটন নিউট্রন ইলেকট্রন থাকে। যদি ইলেকট্রন দুইটা ত্যাগ করে দেওয়া হয়, আসলে তার মানে কি হিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে? ব্যাপারটা কেমন? হিলিয়াম কি আদৌ দুইটা ইলেকট্রন ত্যাগ করে? তো নিষ্ক্রিয় গ্যাস। আসলে ব্যাপারটা এমন যে হিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে না, এটা ইম্পর্টেন্ট কথা না। এখানে কথা হচ্ছে, যদি হিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করত, তার বৈশিষ্ট্য যেমন হতো, আলফা কণার বৈশিষ্ট্য তেমন হয়। তার মানে ব্যাপারটা এরকম না যে হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরে গিয়ে আলফা কণার জন্ম হয়। আসলে আলফা কণা তৈরি হয় তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস ভেঙে। জাস্ট এটা আমরা কথার কথা বলি না, ওইরকম যে একটা হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন সরানো হতো, তাহলে যা দেখতে পাওয়া যেত তা হচ্ছে একটা আলফা কণার সমান। নিশ্চয়ই বুঝতে পারছো, এই পর্যন্ত আমরা চারটা কণিকা নিয়ে কথা বললাম, বা আগে থেকে জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং আলফা কণা, এই চারটা আমাদের দরকার। তো আমরা আগামী ক্লাসগুলোতে যেহেতু রাদারফোর্ড মডেল পড়তে চাই, আমাদের কিছু বিষয় জানা দরকার। এখন আমরা সেটা একটু কথা বলি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও আলফা কণার ভরের তুলনা। এই তো দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও আলফা কণার ভরের তুলনা। তাহলে এখন চিন্তা করি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণার ভরের তুলনা কি? আমরা জানি একটি প্রোটন এর ভর ইকুয়াল একটি নিউট্রনের ভর, মানে একটা প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সমান বা প্রায় সমান বলতে পারো তুমি, সমান বা প্রায় সমান বলতে পারো। এবার আমরা কি জানি, একটি না 1840টি ইলেকট্রন এর ভর ইকুয়াল একটি আলফা কণার ভর। অর্থাৎ 1840টি ইলেকট্রনের ভরকে একত্রিত করলে যে মান পাওয়া যাবে তা হচ্ছে একটি আলফা কণার, একটি প্রোটনের ভর। তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, একটি আলফা কণার ভর ইকুয়াল কতটি পি এর ভর? কে বলতে পারে? একটি আলফা কণার ভর ইকুয়াল কতটি প্রোটনের ভর? কে বলতে পারে? ওকে, একজন বলছো দুটি বলছো, দিয়া আফরিন। সবাই কমেন্ট করো। একজন বলছো চারটি, নুসাইবা জাহিন 4টি বলতেছো। আচ্ছা দেখো, খেয়াল করো, একটা আলফা কণার সমান দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। একটা আলফা কণার সমান দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। খেয়াল করছো ব্যাপারটা? তো যদি তুমি বলো একটি আলফা কণার ভর সমান দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের ভর, তাহলে ঠিক আছে। আর তুমি যদি শুধু প্রোটনের কথা বলো, তাহলে দুইটা প্রোটন দিয়ে তো হবে না, কারণ প্রোটন নিউট্রনের ভর সমান। তখন বলতে হবে চারটা প্রোটন। একটা আলফা কণার সমান দুইটা প্রোটন, দুইটা নিউট্রন। তাহলে আমরা কি শুধু দুইটা প্রোটন নিয়ে কাজ করলে হবে? দুইটা প্রোটনের সাথে সাথে দুইটা নিউট্রনের কথা বলতে হবে। এখন দুইটা নিউট্রন না বলে যদি আমরা সবগুলা প্রোটন দিয়ে বলতে চাই, তখন আমাদের বলতে হবে একটা আলফা কণার সমান চারটা প্রোটনের ভর। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। এইবার আমরা তোমাদের কাছে জানতে চাইবো, একটি আলফা কণার সমান, একটি আলফা কণা সমান বা আলফা কণার ভর ইকুয়াল কতটি, একটি আলফা কণার ভর ইকুয়াল কতটি ইলেকট্রনের ভর? একটি আলফা কণার ভর ইকুয়াল কতটি ইলেকট্রনের ভর? কে বলতে পারে তাড়াতাড়ি? অলরেডি একজন কমেন্ট করেছো 7360, একজন কমেন্ট করছো 2। দেখো, একটা আলফা কণার সমান চারটা প্রোটন, একটা আলফা কণার সমান চারটা প্রোটনের ভর, আর একটা প্রোটন সমান 1840টা ইলেকট্রনের ভর। একটা প্রোটন সমান 1840টা ইলেকট্রনের ভর। তাহলে একটা আলফা কণার সমান কতটি ইলেকট্রনের ভর? 1840 × 4, 1840 × 4। তাহলে আমরা কি বলতে পারি? এই দেখো, একটা আলফা কণার সমান চারটি প্রোটন, আবার একটি প্রোটন সমান 1840টা ইলেকট্রন।
তাহলে একটি আলফা কণার সমান কি এই 1840 ইন্টু 4 অর্থাৎ কি 7360টি ইলেকট্রনের ভর। এই তো আমরা আগামী দিন তোমাদেরকে পড়াবো, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, আগামী দিন তোমাদেরকে পড়াবো রাদারফোর্ড মডেলের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন আমরা ফেসবুক লাইভটি কেটে দিব এবং জুমে আমরা তোমাদের সাথে কিছু সময় কথা বলবো। আর যারা আজকে পাবলিকলি ক্লাস করেছো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, তোমরা যদি ক্লাস করতে চাও আগামী ক্লাসে আগামীকালকে অফিসে যোগাযোগ করে ভর্তি হয়ে বই নিয়ে নিও এবং তারপর হচ্ছে আমরা তোমাদের পেইড ব্যাচের লিঙ্ক দিয়ে দিব। আগামী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সোমবার, আগামী ক্লাস হবে সোমবার রাত 9:15-তে, অর্থাৎ সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার বুধবার, সপ্তাহে 2 দিন ক্লাস হবে সোমবার। তাহলে আজকে যেহেতু বুধবার, আগামী ক্লাস হচ্ছে সোমবার রাত 9:15-তে পেইড ব্যাচে ক্লাস হবে, রাত 9:15-তে পেইড ব্যাচে ক্লাস হবে। আর ফিজিক্স হবে তার আগে 7:30টায়। ওকে, নোটস আর ক্লাস নেবেন। আর তোমরা অনেকেই সবাই হয়তো আমাকে চেনো, যারা চেনো না তাদের পরিচয় হচ্ছে আমি ফার্মগেটে প্রায় 10 বছর থেকে মেহেদি কেমিস্ট্রি একাডেমি পরিচালনা করছি। এখানে অফলাইনে হিউজ শিক্ষার্থী, প্রায় 1500 থেকে 2000 শিক্ষার্থী পড়াশোনা করে অফলাইনে। অনলাইনে আমরা কখনো পেইড ব্যাচে কোর্স ছাড়ি নাই, এই প্রথম একটা পাইলট কোর্স ছেড়েছি আমরা। আর অফলাইনে তো কলেজ ভর্তিতে অনলাইনে 23,000 স্টুডেন্ট ক্লাস করতো, ওইখানে হয়তো বা রিয়েল স্টুডেন্ট 15,000 মতো ছিল। এই হচ্ছে বিষয়। আর যারা কিনা অফলাইনে ফার্মগেট মোহাম্মদপুর এলাকায় আছো, আমাদের অফলাইনে 2টি ব্রাঞ্চ আছে, তারা অফলাইনেও তোমরা কন্টিনিউ করতে পারবা। ফার্মগেট এবং মোহাম্মদপুরে 2টা ব্রাঞ্চ আছে। ওকে, আমরা এখন জুমে চলে যাই। হ্যাঁ, জুমে চলে যাই। ওকে, তাহলে দেখা হচ্ছে। আজকে তেমন তো কিছু পড়ানো হয়নি যেখানে প্রবলেম থাকার মতো, এই জন্য হয়তো প্রবলেম নেই। আগামীতে ইনশাল্লাহ জুমে প্রবলেম সলভিং ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।